আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম সকলকে আজকের ক্লাসে। আজকে আমরা সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে, তো চলো আমরা আজকে এই সোনারতরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা এবং এটার মূল ভাব আমরা জানবো। ঠিক আছে, এগুলো জানলে ইনশাল্লাহ মূল ভাবটা জানলে ইনশাল্লাহ সৃজনশীল লেখা যায়। তো চলো আমরা সোনারতরীর মূল ভাবটা জেনে আসি। প্রথমত এখানে আমি প্রেক্ষাপট দিয়েছি। দেখো, প্রেক্ষাপটটা আসলে বইতে নাই, আমরা একটুখানি জানি যে এটা প্রেক্ষাপটটা কি। কবিতার প্রেক্ষাপটটা হচ্ছে এই সোনারতরী কবিতাটা হচ্ছে একটা অমর রূপক ধর্মী একটা কবিতা, এবং এটা 1894 সালে প্রকাশিত হয়। এটা কবিতার মূল প্রেক্ষাপটটা হচ্ছে কি, মূলত বর্ষাকালের এক নিঃসঙ্গ দ্বীপ, যেখানে কবি যখন তিনি শিলাইদহে কুষ্টিয়া শিলাইদহে জমিদারি তদারকি করতেন, তখন হচ্ছে পদচারে বসে এই কবিতাটি লিখেছিলেন। তো এই কবিতাটার মানে মূল অর্থটা কি, এটা হচ্ছে রূপকার্থে বর্ণিত হয়েছে এবং মানুষের জীবনে একটা দ্বীপের মতো বলা হয়েছে, এবং সেখানে সে তার সারা জীবনের কর্মফল, সেটা কি সোনার ধান, সে গুছিয়ে রাখে। কিন্তু মহাকাল বা নিয়তি তার সে সৃষ্টি অর্থাৎ ধানকে নিয়ে নেয়। কে? ওই যে সোনার তরীটা। এখানে সময় অথবা মহাকাল অথবা সোনার তরী, এই সোনার তরীতে তার সোনার ধান অর্থাৎ তার কর্মফলের কী হয়, আশ্রয় হলেও যে স্রষ্টা, সেই স্রষ্টার কিন্তু জায়গা হয়নি। এটা দিয়ে মূলত কবিতার মূল যে কনসেপ্ট। তো চলো আমরা লাইন বাই লাইন জানবো এবং পাঠ পরিচিতি অন্যান্য যেগুলো আছে সবগুলো আমি এখানে নোটে দিয়ে রয়েছি। তো চলো আমরা আগে দেখি। প্রথম আমাদের যে লাইনের প্যারাগুলো রয়েছে আমরা একটুখানি দেখি। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদীর ক্ষুরধারা খর ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এটার অর্থ কি, যে আকাশে মেঘ ডাকছে, কৃষক তার সারা জীবনের মেহনত যে ফলানো যে ধান, এটা কেটে কী করেছে, নদীর কূলে রেখেছে, এবং সে একা অনিশ্চয়তায় বসে আছে। নদীর জল অত্যন্ত খরস্রোতা এবং ধারালো বর্ষার মতো ক্ষিপ্র। ধান কাটার কাজ শেষ না হতেই বর্ষার প্রবলতা তাকে প্রবলভাবে গ্রাস করছে। সে অনিশ্চয়তা রয়েছে কখন বর্ষা আসে এবং তার সোনার যে ফলানো যে ফসল, এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সে কূলে একা বসে রয়েছে, খুবই দুশ্চিন্তাগ্রস্ত হবে। এরপরে আমাদের লাইন, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপরে দেখি আঁকা তরু ছায়াময় সীমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। কৃষক যে ছোট ক্ষেতে আছেন, তার চারপাশে ঘিরে কালস্রোতের মতো বাঁকা জল আবর্তিত হচ্ছে। নদীর অন্য পাড়ে দেখা যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন গ্রাম। এই যে রহস্যময় নিঃসঙ্গ পরিবেশে কৃষক তার ফসল দিয়ে খুবই সম্পূর্ণ একা, অর্থাৎ যে ঝড় বা বর্ষা আসার আগে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতিতে বসে কৃষক খুবই সম্পূর্ণ একা অবস্থায় নদীর পাড়ে বসে রয়েছে। এবার বলতেছে যে, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউ গেল নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। দূর থেকে একজন মাঝি কি করছে, গান গেয়ে নৌকা চালাতে চালাতে আসতেছে। মাঝিকে কৃষকের খুব চেনা মনে হলেও তিনি অত্যন্ত উদাসীন। এই মাঝি মূলত মহাকালের প্রতীক। মাঝিকে কিসের সাথে প্রকাশ করা যায়, এটা একটু মনে রাখতে হবে। এটা কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে লাগবে। এই যে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মাঝি কি? মহাকালের প্রতীক। এই যে মাঝিটা হচ্ছে মহাকালের প্রতীক। এইটা একটুখানি আমাদের জানতে হবে, তাহলে আমাদের সৃজনশীল লিখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে মাঝিটা হচ্ছে মহাকালের প্রতীক। তো মাঝি মহাকালের প্রতীক, যিনি সৃষ্টির দিকে তাকালেও স্রষ্টার দিকে তাকায় না, অর্থাৎ সে ধানের দিকে তাকাইতেছে কিন্তু কৃষকের দিকে সে তাকাচ্ছে না। এরপরে কি বলতেছে, দেখো, ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলিতে এসে, যে খুশি যেথায় যাও, যারে
খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে। বলতেছে কৃষক, যে কৃষক মাঝিকে কাতর অনুনয় বিনয় করে বলতেছে যে নৌকাটি কুলে ভেড়ানোর জন্য। তিনি তার জীবনের শ্রেষ্ঠ অর্জন সোনার যে ধান মাঝির নৌকায় নিরাপদ আশ্রয়ে তুলে দিতে চান। ঠিক আছে, সে ভাবতেছে যে মাঝিকে যদি আমি ডাকি, মাঝি আমার এই ধানগুলো নিয়ে নিরাপদ স্থানে তাকে সহ তার ধান নিয়ে তাকে নিরাপদ স্থানে কি করবে, পৌঁছে দেবে। কিন্তু মহাকাল বা সময় কি করেছে, বা মাঝি সে তার এই ধানটাকে নিল কিন্তু তাকে নেয়নি, তাকে কিন্তু তার এই যে নৌকা সেখানে নেয়নি। তো এরপরে আমাদের পরের যে এটা রয়েছে সেটা আমরা একটুখানি দেখি। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কোলে জাল হয়ে ছিন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। সে বলতেছে কৃষক তার সমস্ত ফসল সুশৃঙ্খলভাবে নৌকায় তুলে দেন। যখন তার দেওয়ার মতো আর কিছুই থাকে না, তখন তিনি মিনতি করেন মাঝিকে যেন তাকে নৌকায় তুলে নেওয়া হয়, একটু আগে যেটা বলতেছে না। কিন্তু মাঝি বা মহাকাল বা সময় কি করেছে, তার এই ধানের দিকে তাকিয়েছে, তার যে ফসল, তার সমস্ত জীবনের অর্জন, তার কর্মকে মাঝি তাকিয়ে দেখছে, সেটাকেই নিয়েছে, কিন্তু মাঝিকে কি করেনি, নেয়নি। ঠিক আছে, এখানে স্রষ্টা কি হইতেছে, তার ওই ফলের মতোই কিন্তু তার যে শ্রম, তার যে কর্মফল, তার যে অর্জন, এই অর্জনের মতোই সে মাঝিটাকে যে চাষি কৃষক সে কিন্তু নিজেও অমর হতে চায়, কিন্তু কেউ কি আসলেই কি অমর হতে পারে না। কারণ মানুষ বাঁচে তার কর্মের মাঝে, মানুষ বাঁচে কি তার কর্মের মাঝে, মানুষ চিরকাল কিন্তু অমর নয়। এটাই এই কবিতার মূল উপজীব্য বিষয়। তো আমরা আরও একটুখানি যেগুলো রয়েছে যতটুকু আমরা পড়ব। এরপরে আমাদের লাস্ট যে প্যারা, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল একা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। কি বলতেছে, যে ঠাই নাই, কৃষক বলতেছে আমার এই তরিটা, এই নৌকাটা খুবই ছোট, তোমার ঠাই হবে না, তোমার এই ধানে সম্পূর্ণ নৌকাটাই ভরে গেছে। ঠিক আছে, তো বলতেছে কিন্তু মহাকালের তরি অত্যন্ত ছোট, এখানে কেবল মানুষের সৃষ্টির জায়গা হয়, মানুষ যেটা তৈরি করে তার যে কর্মফল, তার যে অর্জন, এটারই জায়গা হয়, কিন্তু যে মানুষ, যে স্রষ্টা, তার কি হয় না, জায়গা হয় না, সে হচ্ছে অমর নয়, তার কোনো জায়গা মহাকাল গ্রহণ করে না, শুধু তার মাত্র অর্জন এবং তার কর্মফলকেই মহাকাল গ্রহণ করে। তাই বলতেছে ফলে অর্জিত সম্পদ মহাকাল গ্রহণ করলেও মানুষ একাকী শূন্য নদীর তীরে মৃত্যুর প্রতীক্ষায় পড়ে থাকতে হয়। এটা হচ্ছে সোনার তরী কবিতার মূল উপজীব্য বিষয়। তাহলে আমরা সম্পূর্ণ কবিতার সামারিটা একটুখানি জানি। সোনার তরী কবিতার মূল উপজীব্য বিষয়, নশ্বর কি, মানুষ হচ্ছে নশ্বর মানুষ এবং অবিনশ্বর তার সৃষ্টি, অর্থাৎ মানুষ মৃত্যুশীল, কিন্তু মানুষের কর্মফল কি, মানুষ ধ্বংসশীল, মানুষ ধ্বংস হয় কিন্তু তার কর্ম ধ্বংস হয় না, সেটা তাকে চিরকাল বাঁচিয়ে রাখে তার কর্মের মাঝে। যদি বলা হয় যে কারোর ভালো কর্ম রয়েছে, ভালো অর্জন রয়েছে, সেও কিন্তু অমর হতে পারে। কেমনে? ফেরাউন সে তো মহাপাপী, অথচ তার যে অপকর্ম, এটার কারণে সে কিন্তু এখনো পর্যন্ত তার এই খারাপ কাজের জন্য এখনো সে অমর, এখনো মানুষ তাকে কি করে, খারাপ কাজের জন্য ঘৃণা ভরে স্মরণ করে, সেটাকে ঘৃণা ভরে, তবুও সে তার খারাপ কাজের জন্য কিন্তু অমর। ঠিক আছে, অপরদিকে তুমি দেখো হাজার হাজার শত শত মহামানব পৃথিবীতে জন্মেছেন, তারা হাজার হাজার বছর আগে মৃত্যুবরণ করেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের মানুষকে তাদের কর্মফলের কারণেই কি তাদের
কর্মফলের কারণে মানুষ তাদেরকে মনে রাখে। আমরা বলতে পারি উদাহরণস্বরূপ বিশ্ব মানবতার অগ্রদূত এবং সকলের, আমাদের বিশেষ করে মুসলিম ধর্মের আমাদের সম্মানের জায়গা আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মানুষ এই 1400-1500 বছর পরেও ওনার উম্মতরা ওনাকে স্মরণ করে, ভালোবাসে। একটাই একমাত্র কারণ, ওনার কর্মফল, ওনার অর্জন। তো এই সোনার তরী আমরা কি বলতে পারি, এই সোনার তরী কবিতার মূল উপজীব্য বিষয়টা হচ্ছে মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার যে সৃষ্টি, তার যে কর্মফল, তার যে অর্জন, এটা ধ্বংস নয়, এটা পৃথিবী মনে রাখে। সেটা খারাপ হোক অথবা ভালো হোক। ভালো হলে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে, আর খারাপ হলে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে। তো যেটা বলতেছিলাম যে মানুষ নশ্বর কিন্তু তার সৃষ্টি অবিনশ্বর। মানুষটা সারা জীবনের শ্রম মেধা দিয়ে যা কিছু সুন্দর তৈরি করে মহাকাল বা পৃথিবী, সেই সৃষ্টিকে সানন্দে গ্রহণ করে এবং সংরক্ষণ করে। কিন্তু সময় বা মহাকাল সেই সৃষ্টি স্রষ্টাকে মনে রাখে না বা অমরত্ব দেয় না। সৃষ্টির ঠাঁই মহাকালের নৌকায় হলেও মানুষের ঠাঁই কেবল বিস্মৃতির অন্তরালে। এই চিরন্তন জীবন সত্যই এখানে কৃষক এবং মাঝির রূপকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এটা বোঝাতে চেয়েছেন। তো এখন আমরা দেখব আমাদের বইয়ে কিছু শব্দ রয়েছে, এগুলো তো বইয়ে রয়েছে, পড়ে নিতে পারবা। গর্জে মানে গর্জন করে, ভাড়া মানে ধান রাখার পাত্র একরকম। তো যাই হোক, খুরধারা মানে খুরের মতো ধারালো, বর্ষা যেটা এই স্রোত। এরপরে খরপর্ষা, ধারালো বর্ষা, এখানে ধারালো বর্ষার মতো আর কি। আমি এখানে অর্থ হচ্ছে এখানে সাধারণত কৃষক। তো যাই হোক, এখানে যতগুলা বইয়ে তোমাদের শব্দ অর্থ রয়েছে এগুলো পড়ে নেবা, এগুলো সবই পড়ে নিবা যেগুলো আছে। তো এই যে কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা, এটার পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই পোস্টের লিঙ্ক বা এই যে পিডিএফের লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে গেলেই পেয়ে যাবে। তো যাই হোক, পাঠ পরিস্থিতি থেকে আমরা কিছু জানবো যে সোনার কাব্য, এটা হচ্ছে সোনার তরী কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার কাব্যগ্রন্থের নাম কবিতা, ঠিক আছে। তারপর এই যে যত সোনার তরী কবিতা আমি এতক্ষণে যা আমরা বললাম লাইন বাই লাইন ব্যাখ্যা, এগুলো সবই এখানে রয়েছে। যে কবিতাতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো একটি ছোট্ট ধান ক্ষেত, উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশে ঘন ঘন মেঘ তার ভারী বর্ষণের পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র, চারিদিকে বাঁকা জল। কৃষকের মনে সৃষ্টি হয়েছে ঘনঘোর আশঙ্কা। এরকম পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি পালতোলা নৌকা বেয়ে আসছে এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকা তুলে নিয়ে মাঝি চলে যায়। নৌকায় স্থান সংকলন হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনায় গুমরে মরে। এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির গভীর জীবন দর্শন। মহাকালের স্রোতের জীবন জৈবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার। তার ব্যক্তিসত্তা শারীরিক অস্তিত্বকে নিশ্চিত হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। তাহলে সোনার তরী এটা আছে, মনে রাখতে হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে আমরা উৎস হিসাবে বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সোনার তরী 1894 কাব্যগ্রন্থের নাম কবিতা। ওকে, এটা হচ্ছে উৎস এবং ছন্দ এটি পূর্ণ মাত্রায় মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে উপসংহার, এই কবিতাটি বিশ্ব সাহিত্যের অন্যতম একটা শ্রেষ্ঠ দার্শনিক সৃষ্টি বলতে পারি। মহাকাল মানুষের কাজকে মূল্য দেয়, কিন্তু মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এই বিষাদময় অথচ অমোঘ সত্যই এখানে শিল্পরূপে প্রকাশ পেয়েছে। অর্থাৎ দেখো, আমরা আমাদের কর্মের মাঝেই মানুষ আমাদেরকে মনে রাখবে, স্মরণ করবে, কিন্তু আমাদের দেহের আমরা যদি মৃত্যুবরণ করি, আমরা
জীবিত অবস্থায় যেভাবে আমরা পৃথিবীতে বিচরণ করতে পারতাম, এভাবে আমরা কি বিচরণ করতে পারবো মৃত্যুর পরে? না, আমাদেরকে মাটির নিচে কিংবা হিন্দু ধর্ম বা অন্যান্য যেভাবে হোক না কেন আমাদের কিন্তু পৃথিবীতে আমাদের কর্মর মাধ্যমে আমাদেরকে স্মরণ করা হবে, কিন্তু আমরা তখন থাকবো না, আমরা তখন ভূপৃষ্ঠে চলমান থাকবো না। আমরা তো এটা স্বাভাবিকভাবেই বুঝতে পারি, তাই না? তো পৃথিবী বা মহাকাল বা সময় আমাদের ভালো কর্মগুলোকে গ্রহণ করবে, কিন্তু আমাদেরকে গ্রহণ করবে না। আমাদেরকে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। এটাই হচ্ছে সোনার কবিতার মূল ভাব, মূল উপজীব্য বিষয়। এখানে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার আমরা দিয়েছি। এটার যে পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে, ওখানে ক্লিক করো এবং চলে যাও। সকালে ভালো থাকবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।